সুধীমণ্ডলী, টাইম টেলিভিশনের টাইম টক অনুষ্ঠানে আমি আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশের গণস্বাক্ষরতা উপ-আনুষ্ঠানিক শিক্ষা বিষয়ে কাজ করছেন। সাক্ষরতা ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা গবেষক এবং বিশেষজ্ঞ আনস হাবিবুর রহমান। আমি তাকে টাইম টকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আনস হাবিবুর রহমান, আমি জানি আপনি অত্যন্ত ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে এসেছেন, পারিবারিক কাজে এসেছেন। এই ফাঁকে আমাদের টাইম টক অনুষ্ঠানে আপনি আমাদের সময় দিচ্ছেন। আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য আপনি যে সময় করে এসেছেন, এজন্য আমরা টাইম টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের শ্রোতা দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরুতেই মানে যদি প্রসঙ্গে চলে যাই, আপনি যদি উপ-আনুষ্ঠানিক শিক্ষা এবং সাক্ষরতার বিষয়ে আমাদের একটু ধারণা দেন, আপনার কাজ সম্বন্ধে একটু ধারণা দেন, আমরা উপকৃত হই। ধন্যবাদ। আমরা এখানে আসতে পেরে প্রথমত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি টাইম টেলিভিশনকে। গণস্বাক্ষরতা এবং গণশিক্ষা এই দুটো বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমাদের দেশে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আছে, এর মাধ্যমে এ পর্যন্ত 50 থেকে 60% মানুষকে লেখাপড়া শেখানো যায়, বাকি এখনও লেখাপড়ার বাইরে থেকে যান। শুধু নিরক্ষর যারা থাকছেন তাদের জন্যই না, যারা স্বল্প লেখাপড়া জানেন তাদের জন্য তথ্য এবং অধিকার সম্পর্কে অনেক কিছু শেখানোর জানানোর প্রয়োজন হয়ে পড়ে। এক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে একটা মোক্ষম একটা বিষয়, যার মাধ্যমে আমরা এই বয়স্ক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারি। এবং বাংলাদেশে গত প্রায় 4 দশক যাবৎ এই গণশিক্ষা এবং সাক্ষরতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথমত এটা বয়স্কদের জন্য ছিল, এরপরে বয়স্কদের জন্য যে সমস্ত কার্যক্রম ছিল সেখানে প্রথমে শুধু লেখাপড়ার বিষয়টা চিন্তা করা হতো, কিন্তু পরে দেখা গেল যে না, শুধু লেখাপড়া দিয়ে মানুষজন লেখাপড়া গ্রহণও করতে চায় না, আর লেখাপড়া দিয়ে নিজেদের অবস্থানও পরিবর্তন করতে পারছে না। কাজেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্যবহারিক সচেতনতা বৃদ্ধির যে ব্যবস্থা, সেখানে ওইটা করা হয় এবং এর ফলে সাক্ষরতাটা অনেক সবল একটা অস্ত্র হয়ে দাঁড়ায় মানুষের চেতনা বিকাশের জন্য। আমরা যদি ফিরে যাই হাবিবুর রহমান, যে আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা শুনি যে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার যে অঙ্গীকার আমরা ছিল, এই আমাদের স্বাধীন বাংলাদেশের গত 4 দশকের যাত্রাপথে এই অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয়েছে, এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। প্রথমত প্রাথমিক শিক্ষা হচ্ছে মূলত শিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য প্রধান অবলম্বন, এবং এই অনুযায়ী আমাদের দেশে 1973 সালে প্রথমত অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হয় এবং অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তার ফলে একটা পরিবর্তন দেখা দিয়েছিল, কিন্তু 75 পরবর্তী সময়ে কিন্তু ওই যে পরিবর্তনের যে ধারাটা এটা আর অব্যাহত থাকে নাই। এর ফলে তখন এনজিওরা বিশেষ করে চলে আসে, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে চলে আসে এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু অবদান রাখে। এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে শুধু লেখাপড়া নয়, তাদের অধিকার নিয়ে এনজিওরা খুব সোচ্চার ছিল। এর ফলে যে জনগোষ্ঠী তৈরি হয়, সেই জনগোষ্ঠী অনেক কিছুর মোকাবিলা করতে পারে এবং নিজেদেরকে উন্নয়নে সম্পৃক্ত করতে সক্ষম হয়। আর অন্যদিকে এই বয়স্করাই একসময় দাবি তুললেন যে শুধু আমরা লেখাপড়া করলে তো চলবে না, এই বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুরা লেখাপড়ার মধ্যে ছিল না। কাজেই দরিদ্র পরিবারের শিশুদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এটা সম্ভবত 80-র দশকের মাঝামাঝি থেকে দরিদ্র পরিবারের শিশুদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এবং এর ফলে প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু, প্রতি বছর ঠিক না, 30 লক্ষ শিশু এখন
কিসের মাধ্যমে লেখাপড়া করছে, এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের কিন্তু মাধ্যমে এই লেখাপড়া বিষয়টা করছে। যখন আনস হাবিবুর রহমান চলেই আসলো, আমি জানি, আমার জানা মতে আপনি বাংলাদেশের একদম মাঠ পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উপানুষ্ঠানিক শিক্ষা, সাক্ষরতা এইসব বিষয়ে আপনি কাজ করেছেন। আমি যদি বলি যে আমাদের দেশকে এখন স্লোগান দেওয়া হচ্ছে যে আমরা একটি মধ্যম আয়ের দেশে আমরা পৌঁছবো। আমাদের দেশের যে যে সাক্ষরতার হার, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়া যে সমস্ত মানুষ, তাদের বাদ দিয়ে আমাদের এই অগ্রযাত্রাটা কতটা সম্ভব, এটাই মানে আপনার অভিজ্ঞতা থেকে, আপনার গবেষণা থেকে আপনি যদি একটু বলেন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শিক্ষার কোন অবস্থানে নিজেদেরকে প্রতিষ্ঠা করলে আমরা নিজেদেরকে মধ্যম আয়ের দেশ হিসাবে চিন্তা করতে পারি। এখন আমাদের দেশে এখন পর্যন্ত শতকরা 25%-এরও বেশি, শতকরা 25-এরও বেশি শিশু প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, প্রাথমিক শিক্ষা শেষ করার আগে ঝরে পড়ছে। মানে 100 জনের 25 জনই সে প্রাথমিক শিক্ষাটাই নিতে পারছে না। এরপরে যদি উপরে যাই আমরা, সেটা কমছে, যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষায় সেটা কমছে, আবার উচ্চশিক্ষায় সেটা আরো আরো অনেক কমে যাচ্ছে। তো এখন যদি আমরা নিজেদেরকে মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদেরকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত একটা স্থিতিশীল একটা অবস্থায় নিয়ে আসতে হবে, এবং সেখানে অন্তত শতকরা 80 জন শিশুকে 18 বছর বয়স পর্যন্ত যদি শিক্ষা আমরা না দিতে পারি, তাহলে কিন্তু তারা কিসে পৌঁছবে না, তারা যে মধ্যম আয়ের যে অবস্থাটাকে ধরে রাখা, হ্যাঁ, সে মানুষ উৎপাদনশীল, সেটা প্রস্তুত যে শ্রমিক গোষ্ঠী বা প্রস্তুত যে কর্মী বাহিনী, যে সৃষ্টিশীল জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে ব্যর্থ হব। কিন্তু এখানে যদি আমি বলি যে আমাদের দেশে আমাদের যে সামাজিক অবস্থান, এখানে আমরা জানি যে জাহাজ ভাঙ্গা শ্রমিকরা, আমাদের মানে মাঠে কৃষকের যে সমস্ত সন্তান, অনেকেই আবার স্কুল পর্যন্ত পৌঁছতেই পারে না। এদেরকে প্রাতিষ্ঠানিক স্কুলে, আমাদের যে একটা স্কুল গড় করে সেখানে একজন গুরুমশাই, একজন টিচার থাকবেন, সেখানে নিয়ে আসে এই লেখাপড়া তো ওদের কাছে পৌঁছাবেই না। এর বাইরে আমাদের উদ্যোগটা কি? এটা কি শুধু এনজিওরাই করছেন না, বা সরকারি কোনো উদ্যোগ আছে? বা এখানে লক্ষ্য করুন যে আমাদের যারা যারা প্রাথমিক শিক্ষায় যোগ দিচ্ছে, এদের একটা বড় অংশ হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী। এদের বাবা ভাই বোন কেউই আগে লেখাপড়া করে নাই, এদের বড় অংশটা হচ্ছে ওই রকম অবস্থায়। এখন এদেরকে যদি আমরা শিক্ষিত করতে চাই, তাহলে যে আমাদের প্রচলিত যে শিক্ষণ ব্যবস্থাটা আছে, এর দ্বারা কিন্তু সকলকে সম্ভব হবে না। এই জন্য অন্তত 15 থেকে 20 ভাগ শিশু ওই প্রচলিত শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে, প্রচলিত শিক্ষণ ব্যবস্থা বলতে আপনি বুঝছেন আমাদের ধারণা প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুল হবে, সেখানে ছাত্ররা আসবে, ঘন্টা বাজবে, ছুটি হবে, এইভাবে সম্ভব নয়। এদের জন্য বিভিন্ন সময়, যেমন যারা এই আপনি বললেন যে জাহাজ ভাঙা শ্রমিক, যারা শ্রমিকদের ছেলে মেয়ে, এরা কি করছে, সারা সাগর পাড়ে এরা আছে, বিভিন্ন জায়গায় এরা আছে। এদেরকে কোন সময় তাদেরকে লেখাপড়া করানো যায়, একটা সময় 2 ঘন্টা সময় যদি তাদেরকে লেখাপড়া করানো যায়, তখন তারা হয়তো তাদেরকে লেখাপড়া দেওয়া যাবে, আর না হলে তারা আসবে। তাহলে আমাদের এই শিক্ষণ পদ্ধতি নিয়ে তাদের কাছে পৌঁছতে হবে, এই পৌঁছার কাজটা কি আমাদের দেশে আছে, হচ্ছে? এই শেখার কাজে আমাদের দেশে অনেকেই এগিয়ে গিয়েছে, তবে সবচেয়ে আমার মতে এটা সরকারের ব্যবস্থাপনা এবং সরকারের আর্থিক বরাদ্দ এর জন্য থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এদের জন্য সরকারের কোনো আর্থিক বরাদ্দ নেই। সবসময় চেয়ে থাকতে হয় বিদেশি দাতা সংস্থার প্রতি, চেয়ে থাকতে হয়। এখন আমাদের দেশে একটা সরকারের একটা প্রোগ্রাম আছে, এটার নাম রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রজেক্ট, এবং এইটাতে প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। মানুষজন এটা সরকারের প্রজেক্ট বলে না, বলে এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। তো আমাদের কথা হলো যে যদি সরকারের প্রজেক্ট হিসেবে সরকার যদি তার নিজস্ব অর্থায়ন দ্বারা এসব শিক্ষার ব্যবস্থা না করে, তাহলে এটা মুখ থুবড়ে পড়বে, বা মানে এটা হবে আমাদের এখন প্রায় 30 লাখ শিশুকে নিয়ে আসতে হবে এই বিকল্প শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে। এবং এখানে এনজিওরা তাদের যে অর্থায়ন আছে সেই অর্থায়নের ব্যবস্থা করবে, সরকারও তার রাজস্ব থেকে অর্থায়নের ব্যবস্থা করবে। সরকার এটাকে গুরুত্ব দিতে হবে, সরকার যদি ছেড়ে দেয় এটা, তাহলে চলবে না। এখন আমাদের দেশের সরকার যদি মানে আমাদের এনজিওদের হাতে, বেসরকারি দাতা সংস্থার হাতে আমাদের এই ঝরে পড়া জনগোষ্ঠীকে ছেড়ে দেয়,
তাহলে আমাদের যে যে সরকারের যে পরিকল্পিত যে অঙ্গীকার আমরা একটা উন্নয়ন মানে উন্নয়নশীল দেশে পরিণত হবে, মধ্য আয়ের উন্নতি পরিণত হবে, এটা তো অর্জন সম্ভব নয়, এটা সম্ভব নয়। এখানে যদি আমি হাবিব ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমাদের দেশের এই পর্যন্ত যে নারীর ক্ষমতায়ন, নারীর অগ্রযাত্রা আমরা দেখি যে যে যেটুকু আমাদের যে উত্তরণ ঘটেছে, এখানে এখানে শিক্ষা এবং সাক্ষরতা এসব কি ভূমিকা পালন করেছে? আমি একটা উদাহরণ দিই। আমি ৮০-র দশকের শুরুতে আমি সিলেটে কাজ করি, এবং তখন আমরা যখন বয়স্ক মানুষকে শিক্ষার জন্য কাজ করতাম, প্রথম দিকে যখন আমরা যখন কোনো নারীদেরকে নিয়ে একটা সমাবেশ করতে চাইতাম, তখন এক মাসে আমরা ২০ জন মেয়েকে একত্রিত করতে পারতাম না। কিন্তু যখন আমরা সেখানে বয়স্ক শিক্ষা চালিয়েছি, এরপরে দেখা গেল যে ৫-৬ বছর পরে ৮০-র দশকের মাঝামাঝি বা ৯০-এর দশকের শুরুতে দেখা গেল যে আমরা এক সপ্তাহের নোটিশে আমরা ৫০০, ৬০০, ১০০০ নারীর সমাবেশ আমরা ঘটাতে পারছি। এই যে শিক্ষার মধ্যে যে ক্ষমতায়নের ব্যাপার, শিক্ষার মধ্যে যে তার সমাবেশের যে ব্যাপারটা আছে, এটা শিক্ষা ছাড়া আর কিছুর দ্বারা ঘটানো সম্ভব হয় না। পাশাপাশি আমি ধরেন মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কাজ করে দেখেছি যে নারীর কাছে আমাদের যে যে পৌঁছানো আমাদের বিভিন্ন তার আইনগত অধিকার, এইসব এই বার্তাটি পৌঁছানোর কাজটাও যদি ওনারা প্রস্তুত না থাকেন, সেই নারী শিক্ষা গ্রহণে যদি মানে নিয়ে আসা না যায়, তাহলে তাকে যৌতুক প্রথার বিরুদ্ধে, পারিবারিক আইন সম্বন্ধে তাকে বোঝানো, এই দেশে বাংলাদেশে কিছুটা হলে অগ্রগতি হয়েছে। এবং কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের বাল্যবিবাহ এখনো রোধ হয় নাই। এইসব মানে সামাজিক যে অনুষঙ্গগুলো আমাদের সমাজে বিরাজ করছে, এইসব ক্ষেত্রে যে আপনার যে কাজ, আপনাদের যে উদ্যোগ, আপনার যে ব্রত নিয়ে আপনি জীবনের ৪টি দশক কাজ করেছেন আমরা জানি, সেখানে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আপনি এইসব বিষয়ে যদি কিছু আলোকপাত করেন। প্রথমত হলো যে আমাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কোনটি প্রধান সমস্যা, এরপরে কোনটা, এ সমস্তগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন বাল্যবিবাহ যদি প্রধান সমস্যা হয়ে থাকে, অনেক অনেক বড় সমস্যা হিসেবে চিন্তা করা হয়, কিন্তু বিগত কিছুদিন যাবৎ চিন্তা করে দেখেন যে বাল্যবিবাহ কমেছে শুধুমাত্র প্রচেষ্টায়। যেমন যারা গার্মেন্টস শ্রমিক হিসেবে যারা কাজ করছে, বা যারা কলেজ পর্যন্ত লেখাপড়ায় যাচ্ছে, এরা কিন্তু বাল্যবিবাহে যাচ্ছে না। কিন্তু সরকারিভাবে মানে বাল্যবিবাহের জন্য যে রোধ করার জন্য যে তৎপরতা দরকার ছিল, এটা কিন্তু অনেক দিন যাবৎ অনুপস্থিত ছিল। একটা জিনিস মনে রাখতে হবে যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এগুলোর পরিধি যত বড়ই হোক না কেন, পরিসর যত বড়ই হোক না কেন, সরকারি যদি এর মধ্যে কোনো পৃষ্ঠপোষকতা না থাকে, তাইলে কিন্তু তারা বেশি দূরে এগোতে পারবে না। কাজেই এই বেসরকারি সংস্থাগুলো কাজ করবে, সরকারি একটা নীতিমালা থাকতে হবে। এই নীতিমালার আলোকে যদি থাকে, আমরা আশা করি যে কমবে। এবং এইবারই আপনারা দেখেছেন যে মাত্র এসএসসির পরীক্ষার ফল বেরিয়েছে কালকে, সেখানে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে, পাশ করেছে মেয়েরা, বেশ কিছু অংশ বেশি পাশ করেছে। তো এই যে মেয়েদের যে অগ্রগতিটা হচ্ছে, এই অগ্রগতিকে তাকে ধরে রাখতে হবে, এবং এটার সাথে এই অগ্রগতির সঙ্গে বিভিন্ন তার অধিকারকে সম্পর্কিত করতে হবে। যদি অধিকারকে সম্পর্কিত না করা হয়, শুধু এটা লেখাপড়ার জন্য লেখাপড়া হয়, তাহলে কিন্তু তার উন্নয়নটা স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এই যে লেখাপড়া করার পর আমাদের দেশে যে মানে কর্মসংস্থান কি সেভাবে সৃষ্টি হচ্ছে যে মানুষজন কলেজ, আমরা প্রায় দেখি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রাথমিক স্তর থেকে তারা মাধ্যমিক তারপরে উচ্চশিক্ষা গ্রহণ করে, এই সমস্ত লোকজনকে আমরা কি যে শিক্ষণ পদ্ধতিতে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে আমরা যে কর্মগোষ্ঠী তৈরি করছি, তারা কি আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যে বিশ্ব, সেখানে এটা কি আপনি কি মনে করেন এটা খুব একটা ভালো মানব সম্পদ আমরা গড়তে পারছি না, বা এখানেও আমাদের ঘাটতি রয়েছে? বাস্তবতা হচ্ছে যে আমাদের যে যে মানুষেরা তৈরি হচ্ছে জনসম্পদ হিসাবে, এদেরকে যে শিখন যেটা এরা শিখছে, এর মধ্যে কিন্তু দক্ষতাটা কম। কাজেই দক্ষতাটাকে বিস্তৃত করে যদি শিক্ষা নিয়ে যাওয়া হয়, মানুষকে যদি প্রথম থেকেই আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত করা হয়, প্রথম থেকেই যদি সে কোনো সরকারি চাকরিতে বা অন্য জায়গায় যাওয়ার জন্য যে প্রস্তুতি, এটা থেকে যদি বের করে এনে তাকে শিক্ষাটা প্রদান করা হয়,
তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা মানে অনেক অবদান রাখতে পারবে বেশি। কিন্তু ওই সেই গতানুগতিকভাবে যদি আমরা শিক্ষাটাকে কেবলমাত্র চাকরি পাওয়া এবং আম, চাকরি দেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের আমাদের হতাশ হওয়ার অনেক বিষয় আছে। তো আমার মনে হয় যে এখন যে অবস্থাটা আমরা দেখছি সেখানে বিশেষ করে আপনি যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথাগুলো তুলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আহ, ওই জরিপটা করছে না আমাদের দেশে কি দরকার সেই জরিপ না করে তারা কেবলমাত্র শিক্ষাই দিয়ে যাচ্ছে। কাজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে, আমাদের প্রয়োজনটাকে, আমাদের চাহিদাটাকে তাদের নিরূপণ করতে হবে, চাহিদা নিরূপণ করে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সুধীমণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। আমরা কথা বলছি উন্নয়ন এবং সাক্ষরতা বিষয়ে। বাংলাদেশের 4 দশক থেকে কাজ করেছেন যিনি, গবেষণা করেন যিনি, নিরলসভাবে এই সাক্ষরতার বিষয়ে কাজ করে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আয়নুস হাবিবুর রহমান। আমরা তার সাথে আবার কথা বলবো।